হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 7 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। তো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত তোমাদের শুরু করে দিয়েছি আমি। তো আজকে 3 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। এর আগে 1 নম্বর স্কুল এবং 2 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 7 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025, স্কুল 3, পেজ নাম্বার 142 পাতা। তোমাদের যে 3 নম্বর স্কুলটা আছে, স্কুলের নামটা দেওয়া আছে, দেখো এই যে আছে নীলনা লিনি বিদ্যা মন্দির এইচএস। এই স্কুলটা তোমাদের করাবো। তো তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো এবং প্রশ্নগুলো বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। চলো ক্লাস শুরু হতে চলেছে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নেব। তো 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, কোনটি সর্বসমতার শর্ত? আমাদের এখানে এ নাম্বার অপশান আর বি নাম্বার অপশান আছে, ঠিক আছে? তাহলে এ নাম্বার অপশানে দেখো কী আছে, এ নাম্বার অপশানে আছে এস এস এস, বি নাম্বার অপশানে আছে এ এ এ। দেখো এস থেকে সাইড, সাইড মানে বাহু, মানে বাহু বাহু বাহু। আর বি নাম্বার আছে এ, এ থেকে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে কোণ, কোণ কোণ কোণ। তাহলে কোনটি হবে আমাদের সর্বসমতার শর্ত দুটি ত্রিভুজের? দেখো দুটি ত্রিভুজ যদি আমি বলি, এই যে আমাদের ত্রিভুজ আর এই যে আমাদের ত্রিভুজ, ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান হয়ে যায়, ঠিক আছে, নাম যেতে হবে এ বি সি, এটা পি কিউ আর, মানে এই বাহুর সঙ্গে এই বাহু সমান বলতে এ বি সমান সমান পি কিউ, আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান মানে বিসি সমান সমান বিসি সমান সমান কিউ আর, কিউ আর, এটা বিসি এটা কিউ আর। আর এই বাহুর সঙ্গে এই বাহু যদি সমান হয়ে যায় মানে আমাদের দেখো এটা পাওয়া আছে এসি, এসির সঙ্গে আমাদের এই যে পি আর। দেখো এই যে বাহু বাহু বাহু, ঠিক আছে, দুটো ত্রিভুজ থেকে নিয়েছি বাহু 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 সমান বাহু বাহু। তাহলে এখানে আমাদের এই শর্তটা স্যাটিসফাই হচ্ছে, বাহু বাহু বাহু। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এ নাম্বার। তাহলে দুটি ত্রিভুজ থেকে যদি বাহু 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 সমান দেখাতে পারি তাহলে সেই দুটো ত্রিভুজকে বলবো সর্বসম। এরা আছে কোন 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 যদি সমান হয়ে যায় তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হয়। এই কোণটার সঙ্গে এই কোণ সমান, এই কোণটার সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান। যদি কোন কোন সমান হয় তো সদৃশ্যকোণী বলবো, সর্বসম না। আর সর্বসম হতে গেলে আমাদের কী হবে, সর্বসম দেখাতে গেলে 3টি বাহু, তাই না, দুটি ত্রিভুজ থেকে 3টি শর্ত, এই যে বাহু 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 যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমাদের দুটো ত্রিভুজ সর্বসম হবে। তাহলে অ্যান্সারটা আমাদের এই নাম্বার। দেখো 2 প্রশ্নটা আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 1.23457। এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি আমরা বের করে দাও কীভাবে পাবো? অ্যান্সারটা এভাবে হবে 1 দশমিক, দেখো 4 দশমিক বলেছে না, তা দশমিকের পর 3টা সংখ্যা তা বসিয়ে দাও, কোনো অসুবিধা নাই, 2 3 4। 4 দশমিক বলবে তাই দশমিকের উপর 3টা সংখ্যা বসিয়ে দেবে, এই যে 2 3 4 বসে যাবে। তারপর যে 4 নম্বর যেটা আছে দশমিকের পর যে 4 দশমিক যেটা বলেছে, এই 4 নম্বর সংখ্যাটা যে 5 সংখ্যাটা আছে, এই সংখ্যাটা 5ই থেকে যেতে পারে বা 5-এর সঙ্গে 1 যোগ হয়। ওটা কী করে বুঝবো? সেটা এই সংখ্যাটাকে দেখে বলবো। এই সংখ্যাটা যদি 5 কিংবা 5-এর চেয়ে বড় হয় তাহলে এই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। তা দেখো এখানে 7 আছে, তাহলে 5 কিংবা 5-এর চেয়ে বড় আছে 7টা, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে এখানে বসবে। তাহলে 5-এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়ে যাবে, 6। যদি এখানে যদি 4 বা 3 থাকতো তাহলে 5টা কিন্তু বসে যেত, যোগ হতো না। 5-এর চেয়ে ছোটো হলে পরে 5টা 5-এ বসবে। আর এখানকার সংখ্যাটা 5-এর চেয়ে বড় হলে, 5 কিংবা 5-এর চেয়ে বড় হলে এই 5-এর সঙ্গে 1 যোগ করে দেবো, 6 হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা পেয়ে গেলাম 1.2346। এটা আমাদের অ্যান্সার। 3 প্রশ্নটা বলেছে সমান্তরাল সরলরেখার একান্তর কোণ কী হবে? সমান্তরাল সরলরেখা, দেখো সমান্তরাল সরলরেখা আমরা এখানে নিলাম, এই যে দুটো সরলরেখা নিলাম, এটা সমান্তরাল বলে দিলাম, এটা এ বি, এই যে এটা এ বি আর এটা সিডি, সিডি। এখানে এ বি সমান্তরাল সিডি আছে, তো এটা আমাদের সমান্তরাল চিহ্ন, এভাবে সমান্তরাল চিহ্ন দেখানো হয়। সমান্তরাল সরলরেখা বলতে রেল লাইন, মানে এখান থেকে যে লম্ব দূরত্ব যাওয়া হবে এখান থেকেও লম্ব দূরত্ব তাই হবে। এদের যে ডিস্টেন্স এদের মধ্যে সরলরেখা দুটির মধ্যে যে দূরত্বটা, ঠিক আছে, সব জায়গায় আমাদের কী হবে, সমান হবে, একদম রেল লাইন। তোমরা দেখবা রেল লাইন যেভাবে থাকে একদম একই বরাবর দুটো লাইন চলে, সেই দুটো লাইনকে আমরা সমান্তরাল বলতে পারবো। তাহলে এভাবে সমান্তরাল সরলরেখা দেখানো হয়। তো সমান্তরাল সরলরেখা আমরা একটা ভেদক নিয়ে নেব, এই যে ভেদকের নাম নিয়ে নিলাম ই এফ, এটা আমাদের ভেদক। তাহলে একান্তর কোণ, দেখো একান্তর কোণ যদি বলি এখানে কী কোণ বলেছে, একান্তর কোণের কথা বলেছে। একান্তর কোণ হচ্ছে এই কোণের সঙ্গে এই কোণ, একান্তর কোণ। আর এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা একান্তর বলতে পারবো। এটার সঙ্গে এটা একান্তর, এটার সঙ্গে এটা একান্তর, ঠিক আছে। একান্তর থেকে এদিকে যেভাবে আছে এইদিকে আছে, উল্টো দিকে আছে,
ওকে, তাই এই দুটো কোণ এভাবে একান্তর কোণ বলবো। তাহলে একান্তর কোণ দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলো কী হবে, সমান হয়। ঠিক আছে, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এই যে একান্তর কোণগুলো তৈরি হবে কী হবে, সমান হবে এখানে। তাহলে অ্যান্সারটা দিয়ে দিবা তোমরা সমান। শূন্যস্থান বলেছিল, তাহলে শূন্যস্থানে তোমাদের কী লিখবা, সমান লিখবা। সমান, ওকে, এটা আমাদের অ্যান্সার। যদি সমান্তরাল না হতো, দুটো সরলরেখা সমান্তরাল নয়, এই যে আমাদের, তখন একান্তর কোণগুলো কিন্তু অসমান হবে। এরা এই যে দুটো বাহু, এই যে দুটো সরলরেখা সমান্তরাল নয়, দেখো এদিকে আমাদের কম আছে, এদিকে আমাদের বড় আছে, তাই না? সমান্তরাল সরলরেখা নয় বলতে সেই দুটো সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করবে। সমান্তরাল সরলরেখা কাকে বলে? সমান্তরাল সরলরেখা বলতে এমন দুটি সরলরেখা যারা কখনো কোনো বিন্দুতে ছেদ করবে না, আর কোনো বিন্দুতে ছেদ করলে সেই দুটি সরলরেখা সমান্তরাল হবে না। এখানে সমান্তরাল নয়, তাহলে একান্তর কোণ আমরা অসমান পাবো। এই যে এর সঙ্গে এই কোণের সঙ্গে এই কোণ একান্তর অসমান পেয়ে যাব। তাহলে সমান্তরাল যখন বলে দিয়েছে একান্তর কোণগুলো কী হবে, সমান হবে। তবে 4 প্রশ্নটা বলেছে একটি ত্রিভুজের কোটি মধ্যমা থাকে। তাহলে একটি ত্রিভুজের মধ্যমা কোটি, দেখো মধ্যমা কী জিনিসটা, এ বি সি, এ আমাদের একটা ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজে দেখো আমরা যদি মধ্যমা তৈরি করি তাহলে বিসি বাহুর একটা মধ্যবিন্দু নিয়ে নিলাম ডি বিন্দু। এই যে এটা আমাদের ডি বিন্দু, ডি বিন্দুটা কি বিসি বাহুর মধ্যবিন্দু, মানে বিডি সমান সমান ডিসি হবে। তাহলে এই যে মধ্যবিন্দু নিলাম ডি এবং এডি যোগ করবো। এই যে দেখো এই যে এডি সরলরেখাংশটা একে বলবো আমরা মধ্যমা। তাহলে একটা মধ্যমা, আবার এখানে যদি একটা মধ্যবিন্দু নিয়ে নিই, তাহলে এটা আমরা ই নাম দিয়ে দিলাম। তাহলে এখানে বি যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে বি একটা মধ্যমা, এদিকে এভাবে পেয়ে যাবো এখানে সিএফ, এখানে এই যে মধ্যবিন্দু এফ নিলাম, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু এফ বিন্দু, তাহলে সিএফটা কী হবে, মধ্যমা। তা কটা মধ্যমা পেলাম, একটা এডি মধ্যমা, একটা বি মধ্যমা, একটা সিএফ মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের 3টি মধ্যমা পাবো। তাহলে এখানে হবে অ্যান্সারটা 3টি। একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে। 5 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র, যেখানে বি স্কোয়ার হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে পূর্ণবর্গের সূত্র। দেখো সূত্রটা একটু যদি আমাদের প্রমাণ দেখাই, এ প্লাস বি তার হোল স্কোয়ার, কী করে এই সূত্রটা হয় একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো তোমরা জানো যে এ স্কোয়ার কী লেখা আছে, এ ইন্টু এ, মানে এ গুণ করে এ স্কোয়ার পাবা, বি স্কোয়ার বি ইন্টু বি, বি বি গুণ করে বি স্কোয়ার পাবা। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার বলতে কি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আমি একটু সূত্রের প্রমাণটা দেখিয়ে দিই, প্রমাণ জানলে পরে এই সূত্রগুলো মনে থাকে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা দুটো গুণ করে নাও, রাশি রাশি গুণ, দেখবার সূত্রটা চলে আসবে আমাদের। তাহলে এ গুণ করে এ স্কোয়ার, আর তোমরা রাশি রাশি গুণ করতে শিখেছো, ক্লাস 7-এ আছে, ঠিক আছে। এ গুণ করে এ স্কোয়ার, এ বি গুণ করে এ বি প্লাস বি এ গুণ করে বি এ বা এ বি প্লাস আর বি বি গুণ করে বি স্কোয়ার। এই যে রাশি রাশি গুণ করলাম, এ স্কোয়ার এ বি আর এ বি, এটা যোগ করে কত হবে 2ab প্লাস, আর এখানে আমাদের বি স্কোয়ার আছে। তা দেখো এটাই তো আমাদের ছিল, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান পেলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে কী হবে আমাদের বি স্কোয়ার হবে। এটা আমাদের একটা সূত্র আছে, পূর্ণবর্গের সূত্র, এই সূত্র মনে রাখবা। এবার দেখো 6 নম্বর প্রশ্নটা, আমাদের এখানে 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজের বাহু দেওয়া আছে 3টি, 2 সেমি আছে, 4 সেমি আছে, 7 সেমি আছে। তা বলছে এই 3টি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা যাবে, এই 3টি বাহু নিয়ে ত্রিভুজ আঁকা কি যাবে, এটা আমাদের জানতে চেয়েছে। দেখো 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না তোমরা এভাবে চেক করবা। এই যে 3টি বাহুর মধ্যে যে দুটি বাহু ছোট আছে, তাই না, ছোট দুটি বাহুর যোগ করো, মানে এখানে 2 আছে আর 4 আছে ছোট বাহু, এদের যোগ করে কত হবে 6। তাই যে 6 পেলা যোগফলটা, এই যোগফলটা দেখো আমাদের যে 7টা আছে, 7-এর চেয়ে কী হয়েছে, ছোট হয়ে যাচ্ছে। তা দেখো দুটি বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর চেয়ে ছোটো হয়ে যায় তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না। আর এই যোগফলটা যদি 7-এর চেয়ে বড়ো হতো, তাই না, এখানে যদি 8 বা 9 হতো এদের যোগফলটা, তখন ত্রিভুজ আঁকা যাবে। এখানে আমাদের কী হয়েছে, আমাদের 7-এর চেয়ে ছোটো হয়ে গেছে। দেখো আবার ছোটো দুটো কেন নিলাম, তোমরা যদি অন্য দুটো নিতা, ধরো এই দুটো নিতা, তাহলে এই দুটোর যোগফল কী হবে, এর চাইতে বড় হবে। তাহলে আমাদের সবগুলো চেক করতে হবে, তার জন্য আমরা দেখাবো ছোটো দুটো নিয়ে চেক করব। ছোটো দুটো নিয়ে চেক করে আমরা যদি দেখাতে পারি যে এই যে বড় বাহুর চেয়ে আমাদের এটা কি আসলো, ছোটো চলে আসলো, তা ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে ছোট দুটো বাহুর যোগফলটা যদি বড় বাহুর চেয়ে যদি বড় হয় তখনই ত্রিভুজ আঁকা যাবে, আর ছোট আর সমান হয়ে গেলে পরে ত্রিভুজ আঁকা যাবে না। তাহলে আমাদের কি ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ত্রিভুজ আঁকা সম্ভব নয়, ঠিক আছে, ত্রিভুজ আঁকা যাবে না। ওকে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 7-এর প্রশ্নটা, আমাদের এখানে বলেছে বিপ্রতীপ কোণ পরস্পর কী হবে।
তো বিপ্রতীপ কোণ আমাদের বুঝতে হবে। দেখো দুটো সরলরেখা একটি বিন্দু যদি ছেদ করে, একটা সরলরেখা আমরা নিলাম এবি, আর একটা সরলরেখা নিলাম সিডি, এই যে এটা আমাদের সিডি, এই দুটি সরলরেখা আমাদের ধরো ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিপ্রতীপ কোণ দেখো এই কোণের সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, আর এই কোণের সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হবে, তাই না? দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করলে আমরা দুই জোড়া বিপ্রতীপ কোণ পাবো, এটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ, আর এটা এই কোণের সঙ্গে এই কোণ বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণগুলো কী হয়? সমান হয়। তো এখানে বলেছে বিপ্রতীপ কোণ পরস্পর ড্যাশ হয়, মানে সমান হয়। তাহলে শূন্য স্থানে তোমরা কী লিখবা? সমান হয়। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, সমান হবে। এবার দেখো 8 নম্বর প্রশ্নটা আমাদের আছে, দেখো √625/169, এর বর্গমূল বের করতে বলেছে, এটাকে বর্গমূল চিহ্ন √ বলা হয়। তো দেখো এর বর্গমূল কত হবে? 625-এর বর্গমূল, 625কে লসাগু করে নাও, 625। দেখো বর্গমূল ভাগ পদ্ধতি সাহায্য করতে পারবো এবং লসাগু সাহায্য করতে পারবো। আমরা লসাগু দিয়ে যে করি, এটা 5 × 5, 5 দিয়ে 10, 5 × 5 = 25, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে 10, 5 × 5 = 25, আবার 5 দিয়ে যাবে, 5 × 5 = 25, আর 169 আছে, 169কে আমরা লসাগু করে নেব। তো এটাকে 13 দিয়ে যাবে, 13 ছাড়া পাবা না। ঠিক আছে, তো 13 মৌলিক সংখ্যা, 13 দিয়ে করবো, 13কে 13, আর এখানে 3 চলে যাবে, 13 × 3 = 39। দেখো 16কে 13 ধরলাম, 13কে 13, 3 বাঁচলো, 3 × 39, 13 × 3 = 39। এবার দেখো আমরা এখানে কী কী পেলাম, তাহলে আমরা এখানে একটু বড় করে দেবো। এই যে দেখো আমরা 625-এর জায়গায় লিখবো, এই যে ভেঙে নিয়েছি, 5 5 5, 4টা 5 পেয়েছি, দেখো 4টা 5, আর 169 জায়গায় আমরা লিখবো 13 × 13, 13 × 13। এবার বর্গমূল দেখো, বর্গমূল কীভাবে করতে হয়? দুটো 5 আছে, তাহলে একটা 5 বের করে নেবা, আবার দুটো 5, তাহলে একটা 5 বেরিয়ে আসবে, দুটো 13, তাহলে একটা 13 বেরিয়ে আসবে। তাহলে 5 5 গুণ করে 25, আর নিচে 13। দেখো এর যে বর্গমূলটা, এই অ্যান্সার আমাদের 25/13, এটা আমাদের অ্যান্সার। এরপর দেখো 2-এর পর থেকে আমাদের বড় প্রশ্নগুলো আছে। তো বড় প্রশ্নগুলো আমরা বই থেকেই পেয়ে যাব। তো বইয়ের অঙ্কগুলো আছে, বইয়ের অঙ্ক তোমাদের আমি ক্লাস দিব, তোমাদের ক্লাস 7 ম্যাথ যেটা গণিত বইটা আছে, সেখান থেকে আমার ক্লাস তোমরা পাবা। আমি ক্লাসে তোমাদের অঙ্কগুলো দিব, ঠিক আছে? আমার চ্যানেলে, ঠিক আছে, প্লে লিস্ট তৈরি করা থাকবে ক্লাস 7 ম্যাথ বলে, সেখান থেকে তোমরা দেখতে পাবা। তো ক্লাস 7 ম্যাথ অঙ্কগুলো আমি দিইনি, আমি কিন্তু তোমাদের দিব অঙ্কগুলো, তোমরা দেখতে পাবা, ক্লাস তাড়াতাড়ি চলে আসবে। আর যে অঙ্কগুলো দেখবা যে বইয়ের বাইরে আছে, মানে কমন নাই, তাই না? এখানে যে অঙ্কটা আছে তো বইতে নাই, আনকমন অঙ্ক আছে, তো সেই অঙ্কগুলো, এই যে প্রশ্ন বিজেতা থেকে আমি কিন্তু অঙ্কগুলো ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? সেই অঙ্কগুলো আমি কিন্তু করিয়ে দেবো। মানে কি বললাম, যে অঙ্কগুলো বইয়ের বাইরে থাকবে, বইয়ের সঙ্গে মিল নেই, সেই অঙ্কগুলো কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। সেই অঙ্কগুলো ক্লাস আসবে, আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিজেতা থেকে সেই অঙ্কগুলো বেছে নিয়ে, যেগুলো আনকমন অঙ্ক, সেগুলো অঙ্ক তোমাদের কিন্তু করিয়ে দেবো। তাহলে এই ছিল আমাদের ছোটো প্রশ্নের অঙ্কগুলো, অবজেক্টিভ টাইপের প্রশ্নের অঙ্কগুলো করিয়ে দিলাম আমি। তাহলে তোমাদের ক্লাস কীরকম লাগলো? ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই করবা। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।